সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পৌর শহরের ঘরবাড়ি, রাস্তাঘাট সব পানির নিচে তলিয়ে গেছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সিলেটেও। এ বিষয়ে জানতে যাচ্ছি সুনামগঞ্জের স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরীর কাছে। গ্যাস, বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে, তো সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। নাজনীন, আমরা গত কয়েকদিন ধরেই বলার চেষ্টা করছিলাম সুনামগঞ্জে পানি বাড়ছে, বন্যা পরিস্থিতি দেখা দিবে। তো গতকালকে ঈদ ছিল এবং এই ঈদ সুনামগঞ্জের মানুষ করতে পারেনি। ঠিক আজকে ঈদের পরের দিন আজকে আপনারা যদি খেয়াল করেন যে সুনামগঞ্জ ডুবছে, আমরা এভাবেই বলছি কারণ আমরা সকাল থেকে যে খবর পাচ্ছিলাম এক একটি এলাকা বন্যায় তলিয়ে যাওয়ার খবর পাচ্ছিলাম। সুনামগঞ্জ পৌর শহরের প্রায় সব জায়গায় পানি উঠেছে। আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সুনামগঞ্জের উকিলপাড়া এবং এই উকিলপাড়া পয়েন্টে বেশিরভাগ জায়গা হাঁটু পানি, কোথাও হাঁটুর একটু নিচে। একইভাবে সুনামগঞ্জের সব সুনামগঞ্জ পৌর শহরের সব পাড়াতেই পানি বেড়েছে। মানুষজন এখন যেটা করছেন আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে ছুটে যাচ্ছেন। তাদের একটু কাঁচা ঘরবাড়ি, আধা পাকা ঘরবাড়ি, তারা মূলত আশ্রয় কেন্দ্রে ছুটছেন। যাদের একটু অবস্থাশালী তারা বন্যার জন্য সব প্রস্তুতি নিচ্ছেন। একইভাবে সুনামগঞ্জের বেশ কয়েকটি সড়কে, জেলার উপজেলার সড়কে পানি উঠে যাওয়ায় মানুষ আতঙ্কে আছেন এবং চরম ভোগান্তিতে পড়েছেন এবং বৃষ্টিপাত অব্যাহত থাকলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আরো খারাপ হবে। নাজনীন, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সরকার সাইবার সিকিউরিটি আইনের ভেতরে কিছু বিধিমালা সংযোজন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। সাইবার সিকিউরিটি অ্যাক্টের মধ্যে কিছু বিধিমালা যুক্ত করে জনগণের কণ্ঠরুদ্ধ করা এবং গণমাধ্যমের স্বাধীনতাকে চিরতরে অদৃশ্য করার এটি হবে একটি পায়তারা। শেখ হাসিনার ক্ষমতা ধরে রাখার বাসনা আরও তীব্রভাবে মাথাচাড়া দিয়েছে, কিন্তু এই সমস্ত গণবিরোধী আইনের দ্বারাই আওয়ামী সরকার নিজেদের কবর নিজেরাই খুঁড়বে। সার্বভৌমত্বের ব্যাপারে এক চুলও ছাড় নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মিয়ানমারের ব্যাপারে আমি মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছি, সার্বভৌমত্বের প্রতি কোথায় আঘাত। সেন্ট মার্টিনে থেকে জাহাজ তো সরে গেছে, ভেতরে যারা ছিল অনুপ্রবেশ করেছে তাদেরও তারা ফিরিয়ে নিয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। দুই জেলার সহস্রাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এ বিষয়ে জানতে যাচ্ছি সিলেটের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রীর কাছে। সজল, বৃষ্টি হচ্ছে কিনা আর বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা কিরকম জানাবেন। নাজনীন, ভারী বৃষ্টিবলের মধ্যে পড়েছে সিলেট এবং অব্যাহত আছে বৃষ্টিপাত। সোমবার ভোর থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছিল তা এখনও অব্যাহত আছে। থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং বন্যা পরিস্থিতিতে ক্রমে অবনতি হচ্ছে। সিলেটের সবগুলো নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন আমরা আছি সদর উপজেলায়। দেখবেন এরকম প্রায় 10টি উপজেলা, সিলেট জেলার 10টি উপজেলা বন্যা প্লাবিত হয়েছে এবং প্রায় অর্ধ সহস্রাধিক গ্রাম এরই মধ্যে আক্রান্ত। মানুষজন আশ্রয়কেন্দ্রে উঠতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড তরফ থেকে আমরা যে তথ্যটি পেয়েছি যে আরও অন্তত 72 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা আছে। তার চেয়ে বেশি বড় কথা হচ্ছে যে ভারতের উজানে যে মেঘালয় এবং চেরাপুঞ্জি, আসাম, এই পাহাড়ে যে বৃষ্টিপাত হয় সেই পাহাড়ের ঢলেই কিন্তু বন্যা পরিস্থিতির বেশি অবনতি হয় সিলেটে। এবং সেই চেরাপুঞ্জিতে বা ভারতের উজানে মেঘালয়, আসাম পাহাড়ে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত আছে এবং সেই বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে পানির উচ্চতা, যেটি নদীর পানির উচ্চতা, সেটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এবং নদীর পানি প্লাবিত হচ্ছে। নতুন নতুন নিম্নাঞ্চল আক্রান্ত হচ্ছে এবং বেশ কিছু সড়কেও পানি উঠে যাওয়ার খবর আমরা পেয়েছি। আমরা এই মুহূর্তে সদর উপজেলা আছি এবং অন্যান্য খবর আমরা হয়তো পরবর্তী বুলেটিনে জানিয়ে দিতে পারবো। নাজনীন, ভারী বৃষ্টির সাথে পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। প্লাবিত হয়েছে হাজারেরও বেশি গ্রাম। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধান করছেন দুর্গতরা। সিলেটের সজল ছত্রী ও সুনামগঞ্জের দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আহমেদ শরীফ।
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে সুনামগঞ্জের নতুন নতুন এলাকা পানির নিচে চলে যাচ্ছে। পৌর শহরের সব এলাকা, ঘরবাড়ি, রাস্তাঘাটে পানি ঢুকে পড়েছে। গত ২ দিনে জেলার প্রায় ২০ লাখ মানুষ বন্যার পানিতে ভোগান্তিতে পড়েছেন। ছাতক, তাহিরপুর ও বিষমপুরপুর মূল সড়কে পানি উঠে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এরই মধ্যে বেশিরভাগ মানুষ সুনামগঞ্জ সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন। দিশেহারা মানুষ আশ্রয়কেন্দ্র খুঁজতে ঘর ছাড়ছেন। বাচ্চা কাচ্চা লইয়া কালকে রাত থেকে আমরা খুব কষ্ট করতেছি, কোনো মুখে কোনো আশ্রয় পাইতেছি না। অতিরিক্ত পানি বাড়া আরম্ভ হয়েছে, বাসার ভিতরে আছে আটু পানি। আমি যাইলাম কি শ্বশুর বাড়ি, আমার বউ বাচ্চা লইয়া নিরাপদ আশ্রয়। খুবই খারাপ অবস্থা সুনামগঞ্জের। এখনো যারা নদীর পারেনি তারা বুঝতে পারতেছে না, আসলে শহরের মধ্যস্থানে যারা আছে ওরা জানে না আমরা কি ভয়াবহ অবস্থায় আছি। আর আমরা তো যেমন তেমন ওই যে বয়স্ক মানুষ আর বাচ্চাদের নিয়ে যে কি ভোগান্তিতে আছি, শুধুমাত্র আমরা যারা আছি তারাই বুঝতে পারতেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা আশ্রয় কেন্দ্রগুলো সব খুলে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছি এবং খুলে দিয়েছি, এবং কিছু ক্ষেত্রে যাদের বাড়ি পানিতে নিমজ্জিত হয়েছে তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আমাদের জেলা প্রশাসকের কার্যালয়েও যাদের আশ্রয় প্রার্থী যারা তারা আশ্রয় নিয়েছে। তা আমাদের ত্রাণ সামগ্রী রয়েছে, আমরা আশা করছি আমরা এই বন্যা মোকাবেলা করতে পারবো। অন্যদিকে ভারতের চেরাপুঞ্জি মেঘালয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় সিলেটে বাড়ছে নদীর পানি। সুরমা, কুশিয়ারা, সারি ও জাফলং নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এরই মধ্যে 10 উপজেলার 5 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। কয়েকটি উপজেলায় ক্রমেই পরিস্থিতির অবনতি হচ্ছে। 1200 বস্তা আমরা মাল সরানো লাগছে। আমরা প্রতিবারই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের অনেক ক্ষতি হচ্ছে। অনেক কারণে আসলে আমরা খুবই ক্ষতিগ্রস্ত। চেয়ারম্যানও আমরা খেয়াল করে নাই, ওদিকে আমরা গরিব মানুষ বলি আমরা চাই নাই। এই গ্রামের ভিতরে যারা ক্ষতি হয়েছে না, সারা ঘর দোয়ার দিয়ে দিছে, আমরা কিছু দেই নাই। অবস্থা আমরা বাড়িঘর নাই, বাড়িঘরও বুড়াইয়া শেষ। ওখানে ওখানে আইসি বাসা বানাইয়া বাচ্চা কাচ্চা থাকতাম, ঘর উদ্ধার বানিয়ে নিছে কি থাকার কোনো অবস্থা নাই। জেলা প্রশাসন জানিয়েছে বন্যার আগাম প্রস্তুতি হিসেবে 500-এর বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 72 ঘন্টায় ভারী বৃষ্টির আশঙ্কা আছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে চলতি মাসেই দ্বিতীয়বারের মতো বড় ধরনের বন্যার কবলে পড়তে পারে সিলেট। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। বন্যা পরিস্থিতির খবর জানতে যাচ্ছি সুনামগঞ্জে স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরীর কাছে। গিয়াস, বৃষ্টিপাত কি আরো বেড়েছে? আর আপনার পাঠানো রিপোর্টটিতে দেখছিলাম জেলা প্রশাসন সব ধরনের সহায়তার কথা বলছে, তো আর সার্বিক পরিস্থিতি কি অবস্থা সেটি আমাদেরকে জানান। আফসানা, সকাল থেকে আমরা যেভাবে বলছিলাম যে সুনামগঞ্জে বৃষ্টিপাত যেমনই হোক, যে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে যেই বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের পানি ঢল হয়ে সুনামগঞ্জে প্রবেশ করে কিন্তু এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবালের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন সুনামগঞ্জে 516টি আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত রেখেছেন এবং এই আশ্রয় কেন্দ্রে এরই মধ্যে মানুষজন উঠতে শুরু করেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে এটাও জানানো হয়েছে যে আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হবে। আপনারা দেখছেন যে আমার পেছনে যে মানুষজন, তারা কিন্তু বেশিরভাগ মানুষই এখন আশ্রয় কেন্দ্রের জন্য ছুটেছেন। কেউ বা নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র আছেন, মোমবাতি, দেয়াশলাই, ডাল, চাল, এগুলা কিনতেই বের হয়েছেন। আর সার্বিক যে পরিস্থিতি সুনামগঞ্জের পুরো জেলার প্রায় 30 লাখ জনগোষ্ঠীর বসবাসী এই জেলায়, সেই 30 লাখ জনগোষ্ঠীর মধ্যে 20 লক্ষ মানুষই এখন পানিবন্দী হয়ে মানবতার জীবন যাপন করছেন এবং মানুষজনের বাড়িঘর, রাস্তাঘাট সবকিছু এখন পানির নিচে তলিয়ে আছে। সময় যত যাচ্ছে ততই আরো বেশি নতুন নতুন এলাকায় বন্যা পরিস্থিতি দেখা যাচ্ছে, মানুষজন ভোগান্তিতে পড়ছেন। তবে আজকে রাত্রে কি হবে এ নিয়ে সুনামগঞ্জের শহরবাসী সহ জেলাবাসী আতঙ্ক কাজ করছে। আফসানা, 2024 প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন বাংলাদেশের আর্চার সাগর ইসলাম। তুরস্কের আনাতালিয়া চলা অলিম্পিক কোটা প্লেসের টুর্নামেন্টে সাফল্য তাকে এই স্বীকৃতি এনে দেয়। টুর্নামেন্টে ব্যক্তিগত ইভেন্টে শীর্ষ 5 জন সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পাওয়ার কথা ছিল, আর সাগর সেমিফাইনালে ওঠায় তা নিশ্চিত হয়ে যায়। 1984 সাল থেকে বাংলাদেশ ওয়াইল্ড কার্ডের মাধ্যমে অলিম্পিকে অংশগ্রহণ করে আসছে। তবে 2016 সালে গলফার সিদ্দিকুর রহমান এবং 2020 সালে রোমান সানা সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন। এবার সাগর তৃতীয় ক্রীড়াবিদ হিসেবে সরাসরি অলিম্পিকে খেলবেন। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানতে যাচ্ছি সুনামগঞ্জে স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরীর কাছে। গিয়াস, রাতে শহরের খবর জানান, আর মানুষের ভোগান্তি এখন কেমন?
তৌফিক, রাতের খবর যদি জানাতে চাই, কারণ দুপুর 12টার পর থেকে বৃষ্টিপাত কিছুটা কম হওয়ায় সুরমা নদীর পানি 8 সেন্টিমিটার কমে বিপদসীমার 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু এখন এই যে ঠান্ডা বাতাস ছেড়েছে, আর একটু পরে হয়তো বৃষ্টিপাত শুরু হবে। ওই বৃষ্টিপাত যদি শুরু হয় পানি আরো বাড়বে। আপনি যদি খেয়াল করেন, আমি সুনামগঞ্জের পৌর শহরের নতুন পাড়া এলাকায় আছে, এবং এই নতুন পাড়া এলাকায় আপনারা যদি দেখেন যে এখনো এই এলাকায় পানিটা আগে যেমন ছিল স্থিতিশীল, এখনো ঠিক একই আছে, এখনো একই আছে। এবং আমরা যতটুকু নদীর পানি কমেছে, কিন্তু যে এইসব এলাকায় যে এলাকায় পানি নামার কথা, সেই এলাকায় পানি কিন্তু এখনো অনেকটা আছে। এবং আমাকে স্থানীয়রা বলছেন পানি কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে। এইভাবে যদি পানি বাড়তে থাকে, কারণ এই অক্টোবরে যে রাতটা শুরু হবে 10টা-12টার পরে, এটা অনেকটা আতঙ্ক বিরাজ করছে মানুষের মধ্যে। আমি কিছু আশ্রয় কেন্দ্রে গিয়েছিলাম, ওইসব আশ্রয় কেন্দ্রের মানুষজন আমাদেরকে বলছিলেন যে তারা যে জায়গাতে ছিলেন এইখানে কোনো মতে কমল পানি থেকে বুক পানি হয়ে গেছে, এবং এই বুক পানি হয়ে যাওয়ার কারণে তারা আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নিচ্ছেন। তবে যত রাত বাড়ছে মানুষের ভয় বাড়ছে, আতঙ্ক বাড়ছে, কারণ গত 2022 সালে হঠাৎ করে বন্যা এসে সবকিছু তলিয়ে দিয়ে গেছিল। তো তৌফিক, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাজধানী বিনোদন কেন্দ্রের আরো খবর জানতে বঙ্গবন্ধু নগর থিয়েটার থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নূর হোসেন। নূর, বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? তৌফিক, ঈদে কর্মব্যস্ততা সহ নানাবিধ কারণে যারা গ্রামের বাড়ি যেতে পারেননি, যারা ঢাকায় থাকেন, যারা সময় এবং সুযোগের অভাবে বা সামর্থ্যের অভাবে রাজধানীর বাইরের যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেখানটায় যেতে পারেননি, কক্সবাজারের মতো জায়গা, বান্দরবনের মতো জায়গায় যেতে পারেননি, তারা আসলে রাজধানীর মধ্যে যেসব বিনোদন কেন্দ্র আছে, যেসব জায়গায় একটু সময় কাটানো যায়, যেসব জায়গায় একটু নিঃশ্বাস নেওয়া যায়, সেসব জায়গায় আসলে ভিড় করছেন। আমি দুপুরের পর থেকে রাজধানীর বেশ কয়েকটি বিনোদন কেন্দ্র, রমনা পার্ক, চন্দ্রিমা উদ্যান, হাতির ঝিল এবং নব থিয়েটার, এই বঙ্গবন্ধু নব থিয়েটার এবং সামরিক জাদুঘর, এসব এলাকা ঘুরে দেখেছি। আসলে সব জায়গায় মানুষের বাড়তি ভিড় আমি দেখেছি। শিশুদেরকে নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে আসলে মানুষ ঘুরে দেখছেন নগরীতে। তারা শিশুদের আবদার পূরণ করার চেষ্টা করছেন। অভিভাবকদের সঙ্গে আমি কথা বলেছি, অভিভাবকরা বলেছেন ঈদের ছুটি তাদের কাছে একরকম আলাদাই, কারণ অন্যান্য সময় ছুটি থাকলেও নগরীর যে দূষণ, নগরীর যে যানজট, সেসব কারণে তারা আসলে বাইরে বের হতে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। ঈদের ছুটিতে নগরীতে একেবারে ফাঁকা রাস্তা থাকার কারণে, দূষণমুক্ত থাকার কারণে তারা আসলে বাইরে বের হন। এবং আমি এখন যে জায়গাটিতে আছি, বঙ্গবন্ধু নব থিয়েটার, এখানে ভেতরে বিজ্ঞান ভিত্তিক বেশ কয়েকটি প্রদর্শনী চলছে। বেশ নানা বয়সের মানুষ সেসব প্রদর্শনী উপভোগ করছেন। এভাবে তারা আসলে তাদের ঈদের ছুটিকে উপভোগ করার, স্মৃতিবন্দী করার চেষ্টা করছেন। তৌফিক, তুমি কি পুরুষ না কাপুরুষ মিয়া? বউর শান্তির লেগে ফ্যামিলিতে তুমি ফাইট দিবা না? ওই আমাকে যা খুশি আমরা তাই করি, তোর কি যাবি না পলসু বান্ধব তরে? আপনি আমার মরা মা লয়ে কথা কইলেন কেন? আর একটা কথা আমার মারে লয়ে কইবেন আমি কিন্তু সহ্য করব না। খারাপ রে ভালো কবি কইলি। ওই তুই যে সুন্দর বাইরের মানুষ জানলো কেমনে? বিয়া করছিস কি বাইরের মানুষ ছেড়ে দেওয়ার লিগা? ভুলে গেছে, প্রথম বাসর ঘর তো। আমার বই আইছে, বইনের জামাই আছে, এগুলিতে দিছো, এগুলো রানছো, একটাও তুমি বিস্কুট রানছো তুমি? যাবার তারাও যাও, দেখছো সমস্যা। হ্যাঁ, আমি কই যাইতেছি এটা দিয়ে আপনি কি করবেন? তুমি বললা পৃথিবীতে কোনো শব্দ নাই। ওকে, লাইট বন্ধ করি তাহলে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।